আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে অনলাইনে রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। আজকে আমরা দেখব কিভাবে একটি ট্যাক্স রিটার্ন প্রিপেয়ার এবং সাবমিট করতে হয়। এটি অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া। আপনারা একটু ধৈর্য সহকারে যদি এই ভিডিওটা দেখেন, আপনারা নিজেই আপনাদের এই রিটার্নটি অনলাইনে প্রিপেয়ার করে সাবমিট করতে পারবেন। কোনো লয়ার, আইটিপি অথবা অন্য কারো কাছে ট্যাক্স রিটার্নের জন্য আপনাদের যেতে হবে না। প্রথমেই আমরা ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে গুগল ক্রোম ব্রাউজারটি অন করে ই-রিটার্ন টাইপ করব। দেখুন, ই-রিটার্ন এন্টার দেওয়ার সাথে সাথেই আমরা ই-রিটার্নের পোর্টাল etax.nvr.gov.bd ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি। এখন আমরা এই ই-রিটার্ন লেখাটির উপর ক্লিক করব। দেখুন, আমরা এই ইন্টারফেসটিতে চলে এসেছি। এখানে ই-টিন, ই-রিটার্ন, রিটার্ন ভেরিফাই, ই-রিটার্ন লেজার, ট্যাক্স পেমেন্ট, ই-ট্যাক্স সার্ভিস, এই ৬টি অপশন রয়েছে। আমরা এই ই-রিটার্ন অপশনটির মধ্যে প্রবেশ করব এই ট্যাবটিতে ক্লিক করার মাধ্যমে। এখন আমাদের সামনে দুইটি অপশন এসেছে, আই এম অলরেডি রেজিস্টার্ড, আই এম নট ইয়েট রেজিস্টার্ড। যেহেতু আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে রেজিস্ট্রেশন প্রসেসটি সম্পন্ন করতে হয়, আমরা আজকে ও রেজিস্টার্ড করদাতার অ্যাকাউন্টে প্রবেশ করব এই আই এম অলরেডি রেজিস্টার্ড এই অপশনে ক্লিকের মাধ্যমে। দেখুন, আমাদের সামনে এনবিআর এর এই ওয়েবসাইটের এই ইন্টারফেসটা এসেছে। এখানে আমরা করদাতার ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বারটা লিখব এবং পাসওয়ার্ডটি দিয়ে দিব। যেহেতু আমি পূর্বে প্রবেশ করার সময় এটি সেভ করে নিয়েছিলাম, সেহেতু এটা অটোমেটিক্যালি আমার এখানে সাজেশনে চলে আসছে। এখান থেকে আমি ক্লিক করতে পারি অথবা আমি চাইলে টাইপও করে নিতে পারি। দেন পাসওয়ার্ড দিয়ে আমাদের এই ক্যাপচাটি সঠিকভাবে এন্টার করতে হবে। এখন এই ক্যাপচাটি দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করলেই আমরা ওই করদাতার অ্যাকাউন্টে প্রবেশ করব। দেখুন, করদাতার নাম, ছবি এখানে চলে এসেছে এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 স্বয়ংক্রিয়ভাবেই চলে এসেছে। তার মানে এই বছর যদি আপনি ট্যাক্স রিটার্ন দিতে চান বা নতুন যদি ট্যাক্স রিটার্ন দিতে চান, আপনার এই অ্যাসেসমেন্ট ইয়ারেই 2025-26-এ ট্যাক্স রিটার্ন দিতে হবে। কিন্তু কোনো করদাতা যদি তার পূর্ববর্তী বছরের ট্যাক্স রিটার্ন এ বছর দিতে চায়, তখন অ্যাসেসমেন্ট ইয়ারের এই ডাউন অ্যারোতে ক্লিক করার মাধ্যমে সে জাস্ট ইমিডিয়েট পূর্বের বছরটা সিলেক্ট করতে পারবে। যেহেতু আমরা পূর্ববর্তী বছর সিলেক্ট করব না, এই বছরেই উনি নতুন টিন খুলেছেন এবং নতুন ট্যাক্স রিটার্ন দিবেন, যে সে কারণে আমরা 2025-26-এর ট্যাক্স রিটার্নটি আপনাদের কাছকে করে দেখাবো। এখান থেকে রেগুলার ই রিটার্ন অপশনে আমরা চলে যাব। রেগুলার ই রিটার্ন অপশনে যাওয়ার সাথে সাথে আপনি দেখবেন এই 3টি ইনফরমেশান, বাম পাশে 4টি ইনফরমেশান, উপরে 3টি ইনফরমেশান স্বয়ংক্রিয়ভাবে ফিল আপ করা থাকবে। রিটার্ন স্কিম, সেলফ, অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, ইনকাম ইয়ার 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 পর্যন্ত, এবং রেসিডেন্ট স্ট্যাটাস এখানে নন রেসিডেন্ট এবং রেসিডেন্স দুইটিই দিতে পারবেন। নন রেসিডেন্স যদি উনি প্রবাসী হয়ে থাকে, দীর্ঘদিন ধরে দেশে আসেনি এমন কোনো প্রবাসী হয়ে থাকে, অথবা যদি উনি ফরেনার হয়ে থাকে, তাহলে আপনার নন রেসিডেন্ট দিয়ে তার কান্ট্রি অফ রেসিডেন্সটি এখানে সিলেক্ট করব। আর যেহেতু উনি একজন রেসিডেন্ট, উনি দেশেই অবস্থান করে, তাহলে আমরা রেসিডেন্ট অপশনটিতে ক্লিক করব। নিচে দেখবেন ওনার কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আছে কিনা। যেহেতু ওনার কোনো ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নেই, মানে কর অব্যাহতিপ্রাপ্ত ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী কিছু ইনকাম আছে যেখানে ইনকাম করলেও ট্যাক্স দিতে হয় না। তো ওই ধরনের কোনো ইনকাম যদি থাকে, তাহলে তার এখানে ইয়েস দিতে হবে। আর যেহেতু ওনার কোনো এ ধরনের ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম নেই, আমরা ওনার
exempted ইনকামের আন্ডার নো অপশানে ক্লিক করে দেব। সো এদিকে ডান পাশে যদি আমরা দেখি এখানে হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার একটি কোয়েশ্চেন এসেছে। তার মানে হচ্ছে আপনার এই বছরে কি কোনো আয় আছে কিনা। যদি আপনার এই বছরে কোনো আয় থাকে সেটা ট্যাক্সেবল হোক, নন ট্যাক্সেবল হোক বা ট্যাক্স এক্সামটেড হোক, যে কোনো আয় আপনি যদি এবছর হয়ে থাকে তাহলে আপনার এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে থাকবেন। আপনার কোনো আয় আছে কি না বোঝার জন্য আপনি নিচে এই 7টা অপশানকে একবার দেখে নিতে পারেন। আপনার কোনো এই 7টি অপশানের কোনো ইনকাম যদি থাকে তার মানে হচ্ছে আপনার আয় আছে। ইয়েস দেওয়ার পরে তাহলে আপনার আয় আছে। এখন আয়টি কোন পোর্শনে পড়বে 7টির? আপনি যদি চাকরি থেকে আয় করে থাকেন তাহলে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনার ক্লিক করতে হবে। যদি আপনি বাসা ভাড়া থেকে আয় করে থাকেন তাহলে ইনকাম ফ্রম রেন্টে ক্লিক করতে হবে। যদি আপনার কোনো এগ্রিকালচার প্রপার্টি থাকে এবং সেই এগ্রিকালচার থেকে আপনি ইনকাম করে থাকেন তাহলে আপনার ইনকাম ফ্রম এগ্রিকালচারে ক্লিক করতে হবে। যদি ইনকাম ফ্রম বিজনেস থেকে আপনি কোনো আয় করে থাকেন, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার ব্যবসা থেকে যদি আপনার কোনো ইনকাম হয়ে থাকে তাহলে আপনি ইনকাম ফ্রম বিজনেসে ক্লিক করবেন। যদি আপনি কোনো ক্যাপিটাল গেইন বা কোনো সম্পদ বিক্রয়ের মাধ্যমে আপনার ইনকাম হয়ে থাকে তাহলে আপনি ক্যাপিটাল গেইন অপশনে ক্লিক করবেন। যদি আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকে ইনকাম করে থাকেন, আপনার কোনো এফডিআর থাকতে পারে, সঞ্চয়পত্র থাকতে পারে, আপনার কোনো শেয়ার ডিভেঞ্চার বা অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকতে পারে যেখান থেকে আপনার ইনকামটা হয়েছে, আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট যদি থাকে তাহলে সেই ইনকামটিও ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস হিসেবে বিবেচিত হবে। এবং পরিশেষে আপনার যদি ইনকাম ফ্রম আদার সোর্স অন্য এই 6টি বাদে অন্য কোনো অপশন থেকে যদি আপনার ইনকাম হয়ে থাকে, এমন কোনো কাজ যার মাধ্যমে আপনার ইনকাম হয়েছে, ফর এক্সাম্পল আপনি যদি লটারি জিতে থাকেন, আপনি যদি কোনো রয়্যালিটি বা টেকনিক্যাল ফিস নিয়ে থাকেন, হ্যাঁ, তা আপনার যেই ইনকামটা আপনার এই 6টি ক্যাটাগরিতে পড়বে না সেই ইনকামটি হচ্ছে আপনার এই ইনকাম ফ্রম আদার সোর্স। কাজে আপনার জন্য অ্যাপ্লিকেবল যেটি খুব সতর্কতার সাথে। যদি এমন হয়ে থাকেন আপনার কোনো ইনকামই নেই, 1 টাকাও ইনকাম নেই সারা বছরে, আপনি জাস্ট আমরা যেটি বলে থাকি জিরো রিটার্ন, হ্যাঁ, আমরা জিরো রিটার্নের একটা কনসেপ্ট প্রচলিত হয়ে গিয়েছে, যদিও আইনে জিরো রিটার্ন বলতে কিছু নেই। কাজে জিরো রিটার্ন বলতে আসলে মানুষ যেটা বুঝে থাকে যে এই 7টি হেডের কোনো ইনকাম তার নেই, হ্যাঁ, কিন্তু ইনকাম না থাকলেও তার অন্যান্য যা যা তথ্য এখানে প্রয়োজন সেই তথ্যগুলো সবগুলোই সঠিকভাবে উল্লেখ করতে হবে, কোনো তথ্য গোপন করা যাবে না। যেহেতু আপনার এটি একটা তালিকা মাত্র, এটাতে আপনার কোনো কর যদি না আসে কর দিতে হবে না। কাজেই আমরা এখন যেই ট্যাক্স রিটার্নটি করব, এই লোকটি চাকরিও করে না, এই লোকটি কোনো বাসা ভাড়া আয়ও নেই, ওনার কোনো কৃষি জমিও নেই যেখান থেকে ইনকাম আসবে, ওনার কোনো ব্যবসাও নেই, ওনার কোনো ক্যাপিটাল গেইনও নাই, শুধু ওনার একটা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে যেখান থেকে উনি কিছু টাকা আয় করে ইন্টারেস্ট বাবদ, এবং উনি এই বছরের কিছু উনার কাছে কিছু স্বর্ণ ছিল, গচ্ছিত স্বর্ণ ছিল, যে স্বর্ণটি উনি বিক্রয় করেছেন, যে কারণে ইনকাম ফ্রম আদার সোর্সটি উনি সিলেক্ট করেছেন। যদি আপনাদের কাছে এগুলো কিছুই না থাকে তাহলে সবগুলোই নেগেটিভ হবে। এরপরে আসছে এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস। এখন এই 7টি সোর্স বাদে আপনি যদি কোনো ফার্মের পার্টনারশিপ হিসেবে কোনো প্রফিট পেয়ে থাকেন, অ্যাসোসিয়েশন অফ পার্সন কোনো ব্যক্তি সংঘ থেকে মেম্বার হিসেবে যদি আপনি কোনো অর্থ উপার্জন করে থাকেন, যদি আপনি দেশে থাকেন কিন্তু বিদেশ থেকে কোনো অর্থ উপার্জন করে থাকেন, যদি আপনার এমন কোনো সন্তান থাকে যে অর্থ উপার্জন করে কিন্তু তার সেপারেট ট্যাক্স রিটার্ন নেই, তাহলে এই ধরনের কোনো আয় যদি আপনার থেকে থাকে তাহলে এই জায়গায় ক্লিক করবেন প্রযোজ্য ক্ষেত্রে। এখন এগুলো যদি না থাকে আপনার যদি ভলান্টারি কোনো ফার্স্ট শিডিউল অনুযায়ী আপনি যদি কোনো ইনকাম ডিসক্লোজ করতে চান, কোনো আনডিসক্লোজড ইনকাম আপনি যেটা এখন ডিসক্লোজ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনাদের নর্মাল জিরো রিটার্ন হয়ে থাকে তাহলে আপনি শুধুমাত্র এই পাশে রেসিডেন্ট এবং আপনার নো এই দুইটা অপশনে ক্লিক করবেন এবং এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এখানে নো ক্লিক করবেন। ক্লিক করে
খুব সহজে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাবেন। আর যদি আপনার ইনকাম থেকে থাকে তখন আপনি ইয়েস দিবেন এবং যে যে জায়গা থেকে উৎস থেকে ইনকামটি আসে সেই এরিয়াগুলো এক বা একাধিক এরিয়া আপনি ক্লিক করবেন। সেই অনুযায়ী আপনাকে এই পোর্টালি গাইড করবে। নেক্সটে উইজার্ডগুলো ওপেন হবে যে কিভাবে আপনার ট্যাক্সটা বা ইনকামটা জেনারেট হলো এবং সেখান থেকে আদৌ কোনো ট্যাক্স আসবে কিনা। যদি আপনি এখানে ক্লিক না করেন তাহলে কিন্তু ওই পার্টিকুলার উইজার্ডটা নেক্সট আপনার সামনে আসবে না। কাজে আপনি যদি মনে করে থাকেন যে আমার কোনো রেন্ট ইনকাম আছে কিন্তু এখানে ক্লিক করব না, ভিতরে গিয়ে রেন্ট ইনকাম দেখাতে চাচ্ছেন, তাহলে কিন্তু পারবেন না। আপনি এখানে যা যা ইনফরমেশন দিবেন সেই অনুযায়ী কিন্তু আপনার জন্য অপশনগুলো সামনে প্রদর্শন করবে। কাজেই এই ইন্টারফেসটা যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা এটা প্রপারলি আপনি ক্লিক করবেন, যা যা সিলেক্ট করা দরকার, করার পরে আপনি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ হলে আপনি সামনের দিকে যাবেন, আর সেভ ড্রাফট দিলে শুধুমাত্র সেভ হয়ে এখানে এই স্টেজেই থাকবে। আপনি এই ইনকাম ট্যাক্সের পোর্টালে আপনি চাইলে আপনার ইনফরমেশনগুলো সেভ করে রেখে দিতে পারেন। আপনি আজকে এতটুকু পর্যন্ত তথ্য সেভ করে রাখলেন, পরবর্তীতে আপনি আবার পোর্টালে এন্টার করে আপনি ওই জায়গা থেকে পুনরায় বাকি তথ্যগুলো পূরণ করতে পারেন। যেহেতু আমরা এখন সামনে আগাবো, আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে পরবর্তী ইন্টারফেসটাতে আমাদেরকে নিয়ে আসলো। এখানে দেখেন এডিশনাল ইনফরমেশন, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম। আমার ইনকামের মূল জায়গাটা কই, লোকেশনটা কোথায়? এটা কি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, অথবা অন্য সিটি কর্পোরেশন, অথবা অন্য আদার এরিয়া, সিটি কর্পোরেশন বাদে অন্য এরিয়াতে। যেহেতু এই লোকটি সিটি কর্পোরেশনে থাকে না এবং ঢাকা, চিটাগং, নর্থ সাউথ কোনোটাতেই পড়ে না, তাইলে আমরা অন্য এনি আদার এরিয়া সিলেক্ট করেছি ওনার জন্য। আপনি যদি ওয়ার উন্ডেড ফ্রিডম ফাইটার হয়ে থাকেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা যদি হয়ে থাকেন, তাহলে এইখানে ক্লিক করবেন। আপনি যদি পার্সন উইথ ডিসেবিলিটি বা প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন। যদি আপনি কোনো প্রতিবন্ধী সন্তানের বাবা মা হয়ে থাকেন বা লিগ্যাল গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনি এই অপশানে এই জায়গায় ক্লিক করবেন। এগুলো যেহেতু উনি কোনোটাই নয় তাহলে ওনার এখানে কিছুই আমাদের টাচ করার প্রয়োজন নাই। ট্যাক্স ডিবেট, ক্লেম ট্যাক্স ডিবেট ফর ইনভেস্টমেন্ট। উনি কি কোনো ট্যাক্স ডিবেট ক্লেম করতে চাচ্ছে কিনা? উনি চাইলেই হবে না, প্রথমত ওনার ডিবেটেবল ইনভেস্টমেন্ট কি করেছে কিনা এই ইনকাম ইয়ারে। যেহেতু উনি কোনো ইনভেস্টমেন্টে ডিবেটেবল ইনভেস্টমেন্টে ইনভেস্ট করেনি তাহলে সেক্ষেত্রে আমরা নো দিয়েছি। যদি উনি সেভিং সার্টিফিকেট কিনতো বা শেয়ার কিনে থাকতো, যেটা ঢাকা অথবা চিটাগং স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনে হয়, ওই শেয়ার কিনে থাকতো, অথবা উনি যদি লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম হতো, এ ধরনের আরও কিছু খাত আছে, সেগুলো যদি করে থাকতো তাহলে আমরা এখানে ইয়েস দিতাম। যেহেতু উনি করেনি সেক্ষেত্রে নো দিয়ে দিয়েছি। আইটি 10B রিকোয়ারমেন্টস, হ্যাঁ, এটা হচ্ছে মূলত আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি, সম্পদ এবং দায়ের একটি বিবরণী। আপনার এই আইটি 10B এর যে যে বিষয়ের কারণে আইটি 10Bটা ম্যান্ডেটরি হতে পারে এগুলো এখানে উল্লেখ করা আছে। আপনার কি এই বিষয়গুলো আছে কিনা? আপনার গ্রস ওয়েলথ, সম্পদের পরিমাণ কি 50 লক্ষ টাকার বেশি কিনা? ওনার যেহেতু বেশি না তাহলে আমরা নো দিয়েছি। যদি বেশি হতো ইয়েস দিতাম। আপনার কি কোনো মোটর গাড়ি আছে কিনা? যদি থাকতো ইয়েস দিতাম, ওনার যেহেতু নেই নো দিয়েছি। উনি কোনো বিদেশে অফশোর প্রপার্টি, বিদেশে অন্য কোনো দেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা? যদি থাকতো ইয়েস দিতাম, যেহেতু নেই নো দিয়েছি। যদি উনি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হতো তাহলে আমরা ইয়েস দিতাম, যেহেতু না নো দিয়েছি। হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, কোনো সিটি কর্পোরেশন ওনার কোনো হাউস প্রপার্টি, বাড়ি, ফ্ল্যাট, অথবা হচ্ছে বিল্ডিং যদি থাকতো তাহলে ইয়েস দিতাম, যেহেতু নেই নো দিয়েছি। এগুলো কিছুই না থাকার পরেও আপনি চাইলে আইটি 10B সাবমিট করতে পারেন। আইটি 10B নট ম্যান্ডেটরি, স্টিল ওয়ান্ট টু সাবমিট। আপনি কি সাবমিট করতে চাচ্ছেন কিনা? আমরা চাই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিগুলো ক্লিয়ার থাকুক, যে কারণে আমরা ইয়েস দিয়েছি। মানে এটা হচ্ছে স্বেচ্ছায় উনি ওনার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিসটা প্রদর্শন করতে চাচ্ছেন। আপনারা চাইলে এখানে নো দিতে পারেন, বাট আমার মতে ট্যাক্স রিটার্নে আপনার স্বচ্ছতার খাতিরে প্রত্যেকটা ইনফরমেশান আপ টু ডেট থাকা উচিত। ওনার এবছর নেই, পরবর্তী বছর এটির প্রয়োজন হতে পারে। কাজেই এখানে আমরা ইয়েস দিয়ে সামনে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আমরা দুইটা অপশন দেখেন, আমরা শুধুমাত্র ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এবং ইনকাম ফ্রম আদার সোর্স, এই দুইটা অপশন
সিলেক্ট করেছি, যে কারণে এখানে আমাদের দুইটা উইজার্ড ওপেন হয়েছে, ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এবং ইনকাম ফ্রম আদার সোর্স। এখানে যদি আমরা এমপ্লয়মেন্ট সিলেক্ট করতাম তাহলে এখানে আসতো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যদি আমরা র্যান্ড সিলেক্ট করতাম আসতো ইনকাম ফ্রম র্যান্ড। ওকে, কাজেই ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট উনি এখানে, তাহলে এই ফাইন্যান্সিয়াল ইনকামটা কী টাইপের, এখানে দেখেন এটা শুধু সঞ্চয়পত্র ইনকাম হয়, এখানে ক্লিক করতে হবে। এটা যদি পেনশনার সঞ্চয়পত্র হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে। ব্যাংক ইন্টারেস্ট হলে ট্রেজারি বিল বন্ড, ডিভিডেন্ড, ইন্টারেস্ট ফ্রম এনি আদার সিকিউরিটি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট। তাহলে এটা কী ধরনের সঞ্চয়পত্র বা কী ধরনের ফিনান্সিয়াল অ্যাসেটের ইনকাম, এটা এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এটা ওনার একটি সেভিংস অ্যাকাউন্ট আছে এবং একটি এফডিআর অ্যাকাউন্ট আছে, তার মানে দুইটাই হচ্ছে ওনার ইন্টারেস্ট অর প্রফিট ব্যাংক অবলিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এই অপশনের মধ্যে পড়ে। কাজে আমরা এটি ক্লিক করে দিলাম। এখন এখানে অ্যাড বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করলেই আমাদের এখানে অপশনগুলো অন হবে। দেখুন আমরা এখানে ওনার দুইটা অ্যাকাউন্ট আছে, এখানে ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের নাম ক্লিক করে যে ব্যাংকটা আছে সেটি সোনালী ব্যাংক পিএসসি সিলেক্ট করে দিলাম। অ্যাকাউন্ট টাইপ এটি কি ডিপিএস, এফডিআর নাকি সেভিংস, ওনারটা যেহেতু সেভিংস অ্যাকাউন্ট সেভিংস সিলেক্ট করে দিয়েছি। ব্যাংকের ব্রাঞ্চ নেমটা উল্লেখ করে দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করে দিয়েছি। উনি যে পরিমাণ ইন্টারেস্টটা পেয়েছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এটা আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে দেখে উল্লেখ করতে হবে। আপনারা দেখুন ই রিটার্নে কোনো ডকুমেন্টস আপনাদের সাবমিট করতে হয় না, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কালেক্ট করে আপনারা সেখানে দেখবেন যে এই পার্টিকুলার ইনকাম ইয়ারে 1 জুলাই 2024 থেকে 30 জুন 2025 সালের মধ্যে উনি কী পরিমাণ ব্যাংক ইন্টারেস্ট পেয়েছে সেটি এখানে উল্লেখ করে দিবেন। কোনো ব্যাংক যদি কোনো চার্জ করে থাকে সেই চার্জটা এখানে উল্লেখ করবেন। ব্যাংক যদি এই ইন্টারেস্ট দেওয়ার সময় কোনো ট্যাক্স কেটে রাখে সেখানে সেটা এই টিডিএস অপশনে আপনারা উল্লেখ করে রাখবেন। তাইলে উনি যেহেতু 1766 টাকা ইন্টারেস্ট পেয়েছে এবং এই বাবদ ওনার কাছ থেকে 178 টাকা ট্যাক্স কাটা হয়েছে, এই দুইটা ইনফরমেশন এখানে আমরা উল্লেখ করেছি। আর একটা ইনফরমেশন এখানে দিতে হবে, সেটা হলো 30 জুন 2025 মানে ইনকামের শেষ দিন ওনার যে ব্যালেন্সটি ছিল, ওনার 87,156 টাকা ব্যালেন্স ছিল। তো কাজে আমরা 87,156 টাকা ইয়ার এন্ড ব্যালেন্সে উল্লেখ করেছি। ঠিক একইভাবে আমরা যদি আবার অ্যাড বাটন দেই এই সেকেন্ড অপশনটা অন হবে। এভাবে আপনারা যতগুলো, আপনারা 10টা 12টা যতবার অ্যাড বাটন ক্লিক করবেন ততগুলো অ্যাকাউন্ট দেওয়ার স্পেস তৈরি হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে সেকেন্ডটাতে আবার সোনালী ব্যাংক পিএলসি যে ব্যাংকে থাকবে আপনি সব ব্যাংকের নাম এখানে দেওয়া আছে, এন্টার করবেন। এবার এটি কী ধরনের অ্যাকাউন্ট, যেহেতু আগেরটা সেভিংস ছিল এটা হচ্ছে এফডিআর অ্যাকাউন্টস দিয়েছে, ব্রাঞ্চের নাম লিখলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা লিখলাম, এফডিআর এর অ্যাকাউন্ট নাম্বারটা, এবং এখানে এফডিআর থেকে একইভাবে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে এবং কত টাকা ট্যাক্স কেটেছে। ওনার থেকে উনি 12,687 টাকা এফডিআর থেকে ইন্টারেস্ট পেয়েছে এবং ওনার কাছ থেকে 1,269 টাকা ট্যাক্স বাবদ কেটে নিয়েছে ব্যাংক। এই দুইটা ইনফরমেশন উল্লেখ করার পরে আমরা আবার ইয়ার এন্ড ব্যালেন্স 1 লক্ষ টাকায় ব্যালেন্স আছে এফডিআর এর, সেটি উল্লেখ করে দিলাম। এই ইনফরমেশন দেওয়ার পরেই আমরা আবার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এবার ইনকাম ফ্রম আদার সোর্স, উনি ইনকাম ফ্রম আদার সোর্সে উনি ওনার 3 ভরি গোল্ড বিক্রি করেছেন। কার কাছে বিক্রি করেছেন, যে দোকানের কাছে বিক্রি করেছেন সে দোকানের নাম দিতে পারেন, কোনো ব্যক্তি হলে সেই ব্যক্তির নাম উল্লেখ করতে পারেন, তারপর কোন ডেটে সেই ট্রানজ্যাকশানটা হয়েছে ট্রানজ্যাকশন ডেটটা এখানে দিতে হবে। ক্লিক করলে ক্যালেন্ডার চলে আসবে, আপনি পার্টিকুলার ডেটটা সিলেক্ট করে দিবেন, কত টাকা রিসিভ করেছেন এবং এই বাবদ আপনার কোনো খরচ হয়েছে কিনা এই ইনফরমেশনগুলো এখানে উল্লেখ করতে হবে। এখানে যদি আপনার আদার অন্য টাইপেরও ইনকাম থাকে আপনি সেগুলো এখানে উল্লেখ করতে পারবেন। এখানে ক্লিক করার মাধ্যমে রয়্যালটি ইনকাম থাকলে, ডাব্লিউপিপিএফ থেকে ইনকাম থাকলে, লাইসেন্স ফি, টেকনিক্যাল সব ধরনের ইনকাম, হ্যাঁ, এনি আদার ইনকাম, যদি এগুলো কোনো কিছুতে না পড়ে আপনি এনি আদার ইনকাম দিয়ে এটি দেখাতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা সেভেন, এটি যদি থাকে আপনার তখন দেখাতে হবে। সেভেন কন্টিনিউতে ক্লিক করলে আমরা এক্সপেন্ডিচারে চলে আসলাম। এখানে আবার ওই আগের অপশনটি চলে এসেছে, আমরা ওখানে যেটা সিলেক্ট করে এসেছিলাম, আমরা আইটি টাইম ডাবল-বি সাবমিট করতে চাই, ইয়েস, এখানেও সেটি দেখাচ্ছে। এখন আমার কি পরিমাণ সারা বছরে খরচ হয়েছে, এক্সপেন্সেস ফর ফুড, ক্লথিং অ্যান্ড আদার এসেনশিয়ালস, আমরা ধরে নিলাম ওনার 1 লক্ষ টাকা খরচ হয়েছে বা 30,000 টাকা খরচ হয়েছে, যাই খরচ হয়েছে উনি সেটি এখানে উল্লেখ করে দিবে। এখানে যদি কোনো কমেন্ট থাকে, কমেন্টে থাকতে পারে আপনি যৌথ পরিবারে বসবাস করেন অথবা আপনার প্যারেন্টস আপনার আর্নিংস মেম্বার, আপনি আর্নিং মেম্বার না, ওকে, তখন আপনি এই বিষয়গুলো উল্লেখ করবেন।
অ্যাকোমোডেশন এক্সপেন্স, আপনার বাসা ভাড়া যদি আপনি যে নিজের বাড়িতে না থেকে আপনি যদি ভাড়া বাসায় থেকে থাকেন, তখন সেই বাসা ভাড়াটা এখানে উল্লেখ করবেন। আপনার কোনো অটো ট্রান্সপোর্টেশন এক্সপেন্স হলে এই অ্যারোতে ক্লিক করে আপনি সেখানে উল্লেখ করতে পারবেন। আপনার কোনো ড্রাইভার থাকলে সেই ড্রাইভারের বেতন বাবদ কত টাকা দেওয়া হলো এবং বিস্তারিত আরও যদি উল্লেখ করতে চান। আদার ট্রান্সপোর্টেশন, আপনার যদি নিজের গাড়ি না হয়, আপনি যদি একটি রেন্টে কার নিয়ে থাকেন অথবা যদি আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে থাকেন, আপনার সেই বাবদ যে খরচটা হয়েছে সেটা এখানে উল্লেখ করতে পারেন। দেন হচ্ছে আপনার হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স, এখানে আবার ক্লিক করলে আপনার ইলেকট্রিসিটি বাবদ যে খরচটা হয়েছে, আপনার সারা 12 মাসে ইলেকট্রিক বিলটা নেবেন, নিয়ে যোগফলটা এখানে বসাবেন। গ্যাস, ওয়াটার, সুয়ারেজ যে খরচটা হয়েছে, ফোন, ইন্টারনেট বিল, হোম সাপোর্টের স্টাফ, ওকে, একইভাবে ফেস্টিভ্যাল বাবদ, সব কিছু। এখানে আমরা কোনো কিছুই উল্লেখ করছি না, কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি এই ট্যাক্স রিটার্নটা এমন একজনের ট্যাক্স রিটার্ন যার প্রকৃতপক্ষে তেমন কোনো আয়ই নেই বা তেমন কোনো ব্যয়ই নেই, সে প্রকৃতপক্ষে পরিবারের প্রধান আর্নিং মেম্বার নয়, যার জন্য সিম্পল হবে তার রিটার্নটা এবং তার এই ধরনের খরচগুলো থাকবে না। আপনি জাস্ট যেটা করতে পারেন, এখানে আপনার কমেন্টের মধ্যে দেখাতে পারেন যে আপনি জয়েন্ট পরিবারে বসবাস করেন, আপনার মা বাবা হচ্ছে আর্নিংস মেম্বার অথবা আপনার সন্তানাদি হচ্ছে আর্নিংস মেম্বার, ওকে। আপনি তার মানে হচ্ছে অনেকেই তো অনেক পারপাসে টিন নিয়ে থাকেন, কাজে তাদের তো আসলে ইনকামও নেই, তাদের এক্সপেন্সও সেভাবে থাকবে না, থাকবে যা থাকবে তা আমরা এখানে ন্যূনতম যেটা দেখিয়েছি হাত খরচ বাবদ বা এই ধরনের খরচটা সেখানে দেখাবে। দেন হচ্ছে সে যদি গত বছর কোনো ট্যাক্স দিয়ে থাকে সেটা এখানে দেখাতে হবে, ট্যাক্স চার্জ এটসেট্রা পেইড, কত টাকা ট্যাক্স দিয়েছে, অ্যাডভান্স ট্যাক্স দিয়েছে, সারচার্জ দিয়ে যদি দিয়ে থাকে, যেহেতু উনি দেয়নি কিছু এখানে উল্লেখ করলাম না। ওনার কোনো লোন থাকলে সে লোনের ইন্টারেস্টের পোর্শনটা শুধু এখানে দেখাতে হবে, কোনো এনভায়রনমেন্টাল সারচার্জ যদি তারা এখানে এসে থাকে, ওকে। তাহলে এগুলো হচ্ছে যাবতীয় যা খরচ হয়েছে সারা বছর ধরে, যা খরচ হয়েছে সব কিছু এখানে উল্লেখ করতে হবে। যেহেতু আমাদের এই করদাতার তেমন কোনো খরচই করে নাই এবং কোনো ইনকামও নেই, তাহলে আমাদের এই এক্সপেন্ডিচার ঘরটি এভাবে আমরা একটা খাত খরচের খরচ যেটি হয় তার সেটি দেখালাম এবং দেখায় আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে প্রেস করলাম। এবার আমাদেরকে ওই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি অপশনে নিয়ে গিয়েছে। এখানে যদি আপনার কোনো বিজনেস ক্যাপিটাল থাকে, যদি আপনি ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার বিজনেস ক্যাপিটালটা দেখাবেন। আপনি যদি ডিরেক্টর শেয়ার হোল্ডিংস থাকে, বিজনেস ক্যাপিটাল যদি ডিরেক্টর শেয়ার হোল্ডিং ছাড়া অন্য কোনো লিমিটেড কোম্পানিতে আপনি যদি শেয়ার হোল্ডার বা ডিরেক্টর না এমন যদি কোনো বিজনেস ক্যাপিটাল থাকে, পার্টনারশিপ ফার্মের যদি কোনো ক্যাপিটাল থাকে, হ্যাঁ, সেটা আপনি বিজনেস ক্যাপিটাল অপশনে দেখাবেন। যদি আপনার থাকে তখনই আপনি শুধুমাত্র ক্লিক করবেন, না থাকলে সেটার প্রয়োজন নেই। যদি থাকে ক্লিক করবেন এবং সেখানে আবার ক্লিক করলে আর দেখবেন আপনার কোন কোম্পানিতে আছে, কিভাবে এই জিনিসটা পাইলেন, আপনি কি কিনেছেন নাকি ইনহেরিটেন্স নাকি গিফট, কিনেছেন বা উত্তরাধিকার সূত্রে অথবা গিফট, এই তিনভাবে আপনি পেতে পারেন। সেটি এখানে অ্যাপ্রোপ্রিয়েটটা ক্লিক করে দিবেন, কয়টা শেয়ার ছিল, কয় টাকা ভ্যালু, ওকে। একাধিক থাকলে এখানে অ্যাড অপশন ক্লিক করলে নতুন অ্যাড হবে। কাজেই আমাদের যেহেতু এগুলো নেই, আমরা প্রেস করে আবার আগের জায়গায় চলে গেলাম। নন এগ্রিকালচার প্রপার্টি, আপনার যদি অকৃষি জমি মানে হাউস প্রপার্টি, বাড়ি, আপনার যদি কোনো দোকান, কোনো শপিং সেন্টার, কোনো অফিস স্পেস, কমার্শিয়াল স্পেস, এগুলো যদি থাকে তখন আপনি নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্লিক করবেন। এই নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্লিক করলে আপনার কাছে নন এগ্রিকালচার প্রপার্টি ডেসক্রিপশন চাইবে। এখানে আপনার ডিসক্রিপশন, আপনার ফ্ল্যাটটা কোথায় অবস্থিত, ফ্ল্যাটের লোকেশনটা কোথায়, ফ্ল্যাটটা কত স্কোয়ার ফুটের ফ্ল্যাট, হ্যাঁ, এখানে এরপরে এই ইউনিট যদি স্কোয়ার ফুটটা দেন, স্কোয়ার ফুটে ডেসিমেল যদি ল্যান্ড হয়ে থাকে কত শতাংশ জায়গা, ডেসিমেল কত একর জায়গা বা কত স্কোয়ার মিটার জায়গা, সেগুলো উল্লেখ করতে হবে। এটি কীভাবে এসেছে, পারচেজ, ইনহেরিটেন্স অথবা গিফট, উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি ক্রয় করেছেন নাকি আপনাকে কেউ গিফট করেছে, বছর শুরুতে কত টাকা ভ্যালু ছিল, বছরের শেষে কত টাকা ভ্যালু ছিল, এই ইনফরমেশনগুলো উল্লেখ করতে হবে। যেহেতু ওনার এ ধরনের কোনো নন এগ্রিকালচার প্রপার্টি নেই, আমরা এটিও অফ করে দিলাম। ওনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করলাম। এখানে শেয়ার ডিবেঞ্চার এগুলো নেই, সঞ্চয়পত্র নেই, ফিক্সড ডিপোজিট আছে, ওনার একটি ফিক্সড ডিপোজিট আছে, তাহলে আমরা ফিক্সড ডিপোজিট অপশনে ক্লিক করলাম। পার্টিকুলার্স, এখানে এফডিআর চলে আসলো স্বয়ংক্রিয়ভাবে, নেমটা কি দিয়ে দিলাম, এখানে সব ব্যাংক থাকবে, আপনার যে ব্যাংক এফডিআরটা করা আছে সেই ব্যাংকটি দিবেন, অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন এবং ইয়ার এন্ডে ব্যালেন্স কত সেটা দিবেন। চাইলে আপনি এখানে ইম্পোর্ট ফ্রম ইনকামে ক্লিক করে এটা সিনক্রোনাইজেশনের মাধ্যমেও নিয়ে আসতে পারেন। এখানে ক্লিক করে আপনি যে সিনক্রোনাইজ ভ্যালু দেন এটি চলে আসবে আবার, ওকে।
এরপরে যদি আপনার কোনো ডিপিএস থাকে, ডিপিএসটি কোন ব্যাংকে ডিপিএসটা করা আছে এখানে উল্লেখ করবেন, অ্যাকাউন্ট নাম্বারটা কত এবং তার 30 জুন 2025-এ ব্যালেন্স কত এখানে উল্লেখ করবেন। ওকে, যেহেতু ওনার নেই এগুলো কিছু এখানে দেখাবো না। লোন গিফট টু আদার্স, এই ধরনের কোনো লোন উনি কাউকে দেয়নি। প্রভিডেন্ট ফান্ডের অপশনও নেই, ফাইন্যান্সিয়াল অ্যাসেটও নেই, ওনার কোনো মোটর কারও নেই। গোল্ড ডায়মন্ডস, ওনার গোল্ড আছে। তাহলে এই গোল্ডটা কীভাবে পেয়েছে? পারচেজের মাধ্যমে। কত কোয়ান্টিটি? ভরিতে দেখাতে পারেন আপনি, কিলোগ্রাম, গ্রাম, তোলা, যখন যেটি প্রয়োজন। এখানে আপনি ক্লিক করলে আপনার যদি অন্য সিলভার, ডায়মন্ড এগুলো থাকে সেগুলো আপনি দেখাতে পারবেন। কাজেই ওনার 10 ভরি গোল্ড আছে, যার কস্ট প্রাইস 13,50,000 টাকা। এটা হচ্ছে কিন্তু কস্ট প্রাইস। 10 ভরি গোল্ডের আপনারা যদি বর্তমান প্রাইস হিসাব করেন, হ্যাঁ, হয়তো আরও বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু এটা হচ্ছে উনি যে প্রাইসে কিনেছে প্রকৃতপক্ষে, সেই প্রাইসটি উনি এখানে দেখিয়েছে। এরপরে ওনার যদি কিছু ইনহেরিটেন্স গোল্ড থাকে সেটাও এখানে দেখাতে পারবেন। আবার উনি যদি কিছু গিফট পেয়ে থাকে, ফর এক্সাম্পল উনি ওনার কিছু গিফটেড গোল্ড আছে, তখন উনি কী করবে? উনি এখানে সিম্পলি গিয়ে গোল্ড সিলেক্ট করবে। গোল্ড সিলেক্ট করার পরে এখানে গিফট সিলেক্ট করবে। গিফট সিলেক্ট মনে করেন 1 ভরি গিফট পেয়েছেন, হ্যাঁ, 1 ভরি ধরেন ওনার সন্তান বা ওনার স্পাউস ওনাকে দিয়েছে, তাহলে 1 ভরি আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে কি মূল্য আমাদের জানা নেই, তাহলে এখানে 0 থাকবে। ওকে, তাহলে এটা আমরা ওনার ক্ষেত্রে যেহেতু নেই এটা দিলাম না। দেন হচ্ছে ওনার যদি কোনো ফার্নিচার, ইকুইপমেন্ট অথবা ইলেকট্রনিক আইটেমস, বাসাবাড়ির আসবাবপত্র বা বৈদ্যুতিক সরঞ্জামাদি, ফ্রিজ, টিভি, খাট, চেয়ার, এসি এই ধরনের জিনিসপত্র যদি থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে এবং ফার্নিচার উনি কিনেছে নাকি আবার ইনহেরিটেন্স অথবা গিফট উল্লেখ করতে হবে। কয় পিস? হ্যাঁ, ওনার 15 পিস অ্যাসেট আছে। 15 পিস সব কিছু মিলে ফার্নিচার, একটা ওনার সোফা আছে, টেবিল আছে, আলমারি আছে, ড্রেসিং টেবিল আছে, মানে সব কিছু মিলে 15টা অ্যাসেট আছে, যার ভ্যালু হচ্ছে 1 লক্ষ টাকা। এবং ইলেকট্রনিক আইটেমস আছে ওনার 12 পিস, যার ভ্যালু হচ্ছে 1,60,000 টাকা। এখানে যদি আপনার তৃতীয়টা কোনোটা অ্যাড করতে চান, অ্যাড বাটনে ক্লিক করলেই চলে আসবে আবার একইভাবে। আদার সিগনিফিকেন্ট অ্যাসেট, এমন কোনো অ্যাসেট যেগুলো আপনি উপরের এই হেডিংগুলোতে দিতে পারছেন না, সে ধরনের কোনো অ্যাসেট যদি থাকে তাহলে ক্লিক করে এখানে আপনি বিস্তারিত অ্যাসেটটা বর্ণনা দিবেন, এখানে কিভাবে পেয়েছেন আপনি সেটা দিয়ে উল্লেখ করবেন। এবং এটা সম্পর্কিত অন্য কোনো প্রাসঙ্গিক আপনি যদি ডিটেল বা ব্যাখ্যা দিতে চান সেটা দিতে হবে, এবং সেটার ভ্যালু কত যদি আপনার জানা থাকে সেটা উল্লেখ করবেন, না জানা থাকলে 0 দিয়ে যাবেন। দেন হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, ক্যাশ সবারই কম বেশি থাকবে, এটি কাজেই রাখবেন, যদি না থাকে তাও কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে এটা ক্লিক করবেন এবং হচ্ছে কত টাকা ক্যাশে আছে এবং হচ্ছে ব্যাংকে। এই ক্যাশের আন্ডারেই কিন্তু ব্যাংক, কার্ড অথবা ইলেকট্রনিক ক্যাশ যাই থাকুক না কেন সব কিছুই ক্যাশ অথবা ক্যাশ ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে সেখানে এখানে আমরা কি করতে পারি? ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি। অ্যাড দিলেই ব্যাংক, যেহেতু ওনার একটাই সেভিংস অ্যাকাউন্ট আছে, সেটা কি ব্যাংক অ্যাকাউন্ট হিসেবে সোনালী ব্যাংকে, এবং অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স কত আমরা দেখালাম। অথবা আপনারা চাইলে ইম্পোর্ট ফ্রম ইনকামে গিয়ে আমরা এটা এখানে ক্লিক করে খুব সহজে সিনক্রোনাইজ করে নিতে পারি। আচ্ছা, তাহলে যেহেতু সেভিংস অ্যাকাউন্টটা কিন্তু শুধু ক্যাশ ইকুইভ্যালেন্ট, এফডিআরটা কিন্তু এখানে না। এফডিআর আমরা উপরে দেখিয়ে এসেছি ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে। ফাইন্যান্সিয়াল অ্যাসেটের আন্ডারে ফিক্সড ডিপোজিট আমরা কিন্তু একটু আগে দেখিয়েছি। শুধু সেভিংস অ্যাকাউন্টটা হচ্ছে ক্যাশ ইকুইভ্যালেন্ট, বা কারো যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে সেটাও ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে 57,156 টাকা ব্যালেন্স আছে, এটি আমরা দেখিয়ে দিলাম। দেন হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, ওনার কাছে নগদ টাকা আছে 2,50,519 টাকা, সেটা উনি এখানে দেখিয়ে দিতে পারে। ওকে, সেটি এখানে দেখিয়ে দিলে আপনি দেখবেন যে ওনার আদার ডিপোজিট যদি থাকে, অ্যাসেট যদি বাংলাদেশের বাইরে থাকে, এবং কোনো যদি লাইবিলিটি থাকে, কোনো লোন থাকলে ব্যাংকের অথবা ব্যাংক ছাড়া অন্য কোথাও থেকে লোন থাকলে সেগুলো এখানে উল্লেখ করতে পারবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি, ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, কোন পারপাসে লোনটি নেওয়া হয়েছে এবং ব্যালেন্স কত। যদি একাধিক থেকে অ্যাড বাটন ক্লিক করলে অপশন চলে আসবে। তাহলে যেহেতু ওনার কোনো লোন নেই আমরা এখানেও গেলাম না। অ্যানুয়াল লিভিং এক্সপেন্স স্বয়ংক্রিয়ভাবে চলে এসেছে, আগে আমরা যেখানে ব্যাখ্যা দিয়েছি। কোনো লস যদি থাকে, আদার এক্সপেন্স যদি থাকে, হ্যাঁ, সেগুলো এখানে উল্লেখ করতে হবে। কোনো যদি গিফট, ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন, হ্যাঁ, এগুলো যদি সে দিয়ে থাকে এই বছর তাহলে সেটা উল্লেখ করতে হবে। তাহলে সোর্স অফ ফান্ড, এখানে ইনকাম শোন ইন দ্য রিটার্ন, ওখান থেকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নিয়েছে। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যেহেতু ওখানে ছিল না, এখানেও 0। আদার রিসিপ্ট ছিল না, এখানেও 0।
এখন নেট ওয়েলথ লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, এখানে যে যদি উনি নতুন হয়ে থাকে তাহলে এটা হবে 0, আর যদি উনি পুরাতন হয়ে থাকে তাহলে গত বছরের ট্যাক্স রিটার্নে যেটা ক্লোজিং ছিল নেট ওয়েলথ, সেটি এবছরের প্রিভিয়াস ইয়ারের নেট ওয়েলথ হিসেবে এখানে উল্লেখ করতে হবে। দেন হচ্ছে এই এখানে একটা এটা হচ্ছে ভ্যালিডেশন, মূলত আপনার উপরের তথ্যগুলো যে সঠিক আছে তার একটা ভ্যালিডেশন চার্ট এখানে তৈরি হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। এই ভ্যালিডেশন চার্টটা আপনারা দেখার নিয়ম হচ্ছে এখানে যে ডিফারেন্স পোর্শনটা থাকবে, এই ডিফারেন্স পোর্শনটা হচ্ছে সবসময় 0 থাকবে। যদি আপনার ডিফারেন্স পোর্শনটা কখনো 0 না হয়, ধরেন এই ডিফারেন্স পোর্শনটা যদি 100 হয়, 100 কিভাবে হতে পারে ধরেন আমি দেখাই আপনাকে। দেখেন এই যে ডিফারেন্স পোর্শনটা এখন 100 টাকা, তার মানে কি, তার মানে হচ্ছে আমার অ্যাসেট এবং আমার লাইবিলিটি, অথবা আমার অ্যাসেট এবং হচ্ছে আমার যে আয়, তার মধ্যে একটা অসামঞ্জস্যতা আছে। আমার যে ইনফ্লো, কত টাকা আমার ইনফ্লো হয়েছে এবং কত টাকা আমার আউটফ্লো হয়েছে, তার মধ্যে একটা অসামঞ্জস্য আছে। দেখেন টোটাল ফান্ড আউটফ্লো হয়েছে 3,44,353 টাকা, আর আমার সোর্স অফ ফান্ড পাওয়া গেছে 3,44,453 টাকা। এখন এই অবস্থায় যদি আমি রিটার্নটিকে সামনের দিকে আগাই, তাহলে এই রিটার্নটি অডিটে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। কেন অডিটে পড়ার সম্ভাবনা থাকবে? কারণ আমি এখানে 100 টাকা বাড়তি সোর্স দেখানো হয়েছে, যে টাকা দিয়ে আমি কি করেছি সেটা উল্লেখ করা হয়নি। দেখেন এখানে এই কারণে পজিটিভ 100 টাকা আছে। আবার ঠিক একইভাবে দেখবেন দেখেন এখানে নেগেটিভ 100 টাকা এসেছে, তার মানে হচ্ছে আমার সোর্স অফ ফান্ড পাওয়া গেছে 3,44,453 টাকা, কিন্তু আউটফ্লো পাওয়া গেছে 3,44,553 টাকা। তার মানে 100 টাকা আমার কোনো সোর্স পাওয়া যায় না আয়ের, তার মানে আমি কোনো আয় গোপন করেছি। কাজেই আপনারা যখন রিটার্নটি করবেন সবসময় এই ভ্যালিডেশন চার্টের লাস্টের ডিফারেন্সটার দিকে খেয়াল রাখবেন। যদি ডিফারেন্স, যেমন ধরেন আপনি করলেন সবকিছু করার পরে -100 আসলো, তাহলে আপনি কি করবেন? আপনি গিয়ে আপনার যে ক্যাশ ব্যালেন্সটা আছে, ক্যাশ ব্যালেন্সটাকে 2,50,519, মানে কি 619 ছিল 519, 100 মাইনাস করে দিয়েছি, দেখবেন আপনার নিচে ভ্যালিডেশন চার্টটি মিলে গিয়েছে, 0 হয়ে গেছে ডিফারেন্স। আবার যদি এটা পজিটিভ 100 থাকে, তখন আপনি কি করবেন? ওইটা 100টা যোগ করে দিবেন সিম্পলি ক্যাশের সাথে। তার মানে আপনার এই ডিফারেন্সটা কোনো অবস্থাতেই রাখা যাবে না, এটা 0 করে যেতে হবে সামনে। এটা যদি করেন তাহলে দেখবেন যে এই ট্যাক্স রিটার্ন নিয়ে ভবিষ্যতে আর কোনো ঝামেলা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন যদি ঠিক থাকে সবকিছু এবং এখানে ডিফারেন্স আসে, আমরা সব অ্যাসেট লাইবিলিটিগুলো উল্লেখ করলাম, তাহলে আমরা এখন সামনের দিকে যাব। সেভ ইন কন্টিনিউ বাটনে ক্লিক করলেই আমাদের পরের ইন্টারফেসটিতে নিয়ে গিয়েছে, যেটা হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এই ট্যাক্স অ্যান্ড পেমেন্টে দেখেন আমাদের এখানে এগুলো সব স্বয়ংক্রিয়ভাবে এসেছে। আমি এমপ্লয়মেন্ট ইনকাম থেকে যা দেখিয়েছি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, রেন্ট, এগ্রিকালচার, বিজনেস, যা যা দেখিয়েছি এখানে সব চলে এসেছে। শুধুমাত্র আমার এখানে এক জায়গায় কাজ আছে। এই দেখেন আমার ট্যাক্স আসছে কত টাকা? 1,447 টাকা, যেটা আমার থেকে ব্যাংক কেটে নিয়েছিল। আমার রেগুলার ইনকামের উপর কোনো ট্যাক্স আসেনি, যেহেতু একজন পুরুষ মানুষের রিটার্নটা করা হচ্ছে এবং তার ইনকাম 3.5 লাখ টাকার চেয়ে কম। উনি কিন্তু ইনকাম করেছে, উনি কিন্তু স্বর্ণ বিক্রির মাধ্যমে ইনকাম করেছে, উনি কিন্তু ফিনান্সিয়াল অ্যাসেট থেকে ব্যাংক ইন্টারেস্ট পাওয়ার মাধ্যমে ইনকাম করেছে, কিন্তু ওনার ইনকামটি করযোগ্য সীমা অতিক্রম করেনি, যে কারণে ওনার ট্যাক্স অন রেগুলার ইনকাম এসেছে 0। কিন্তু ট্যাক্স অন ইনকাম আন্ডার সেকশন 163, এটা হচ্ছে মিনিমাম ট্যাক্স, ওনার ব্যাংকে যেটা কেটে নিয়েছে এটা ওনার দিতেই হবে 1,447 টাকা, যে কারণে ওনার ওইটুকু ট্যাক্সই প্রযোজ্য হয়েছে। যে কারণে ওনাকে দেখিয়েছে ওনার টোটাল অ্যামাউন্ট অফ ট্যাক্স হচ্ছে 1,447 টাকা। উনি যেহেতু কোনো, আমরা বলেছিলাম কোনো রিবেট, উনি রিবেটেবল ইনভেস্টমেন্ট নেই, উনি কোনো রিবেট পাবে না, তাহলে এখানেও সব 0। ওখানে যদি আমরা রিবেট দেখিয়ে আসতাম স্বয়ংক্রিয়ভাবে এখানে চলে আসতো। তাহলে নেট ট্যাক্স আফটার রিবেট ওনার 1,447 টাকা, মিনিমাম ট্যাক্স ওনার 1,447 টাকা। উনি যেহেতু করযোগ্য আয় অতিক্রম করেনি, ওনার অ্যাসেট যেহেতু 4 কোটি টাকার কম, ওনার কোনো মোটর গাড়ি নেই, বাসা নেই, ফ্ল্যাট নেই, সেক্ষেত্রে ওনার কোনো সারচার্জ প্রযোজ্য হয়নি, এনে আদার এমন কোনো কিছুই প্রযোজ্য হয়নি। শুধুমাত্র কি হলো 1,447 টাকা ওনার টোটাল অ্যামাউন্ট পেয়ে বলে আসছে। এখন এই 1,447 টাকার ওনার এখানে একটা দেখেন আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, এখানে গিয়ে ওনার
এই 1447 টাকার ট্যাক্স মানে আপনি সারা বছর যা যা ট্যাক্স দিয়ে এসেছেন সেটি এই আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস আপডেট করার মাধ্যমে আপনার রিটার্নে নিয়ে আসতে হবে। এখানে ক্লিক করলে আপনি দেখবেন আমাদেরকে একটু অন্য পেজে নিয়ে যাবে। এই রিটার্ন লেজার আমরা যেটা শুরুতেই দেখেছিলাম ওই রিটার্ন লেজারে এখন আমাদেরকে নিয়ে গেল ওনারা। দেখেন ই রিটার্ন লেজার এখানে এসেছে। তাহলে ই রিটার্ন লেজারের মধ্যে এখানে দেখেন হোম, ক্লেম সোর্স ট্যাক্স, ক্লেম এআইটি, অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ড, ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, গো টু রিটার্ন। তার মানে হচ্ছে এটা হচ্ছে টাকা পয়সার হিসাব। আপনি আগে কি ট্যাক্স দিয়েছেন, এখন কি ট্যাক্স দিতে হবে বা কি ট্যাক্স দিবেন। তাহলে আপনার ক্লেম সোর্স ট্যাক্স উনি যেহেতু সোর্স ট্যাক্স দিয়ে এসেছে, উনি যেহেতু সঞ্চয়পত্র বা ব্যাংকের ইন্টারেস্ট, হ্যাঁ এইসব ট্যাক্সগুলো সোর্সে কেটে রেখেছে, তার কাজেই উনি এই সোর্স ট্যাক্সটা এখন ক্লেম করবে। ক্লেম এআইটি এটা হচ্ছে যাদের মোটর গাড়ি আছে, মোটর গাড়িতে এআইটি দিয়ে এসেছে, আমরা ট্যাক্স রেজিস্ট্রেশন, মোটর গাড়ি রেজিস্ট্রেশন আপডেট করার জন্য ট্যাক্স দিতে হয়, তখন ওই যে ট্যাক্সটা দিয়ে এসেছে সেটি এখন এখানের মাধ্যমে ক্লিক করতে পারবে। আপনি ক্লিক করলে দেখেন এই দেখেন এআইটি অন কার, এআইটি 154। তাহলে এই ধরনের কোনো এআইটি যদি থাকে তখন সেটি এখানে ক্লিক করবেন। ট্যাক্স পেড উইথ রিটার্ন, এখন বর্তমানে যদি তার কোনো ট্যাক্স দিতে হয় সেটি পে করার পরে এখান থেকে সে ক্লেম করতে পারবে ট্যাক্স পেড উইথ রিটার্ন। ওকে, তাহলে আমরা এখন উনি এনভায়রনমেন্টাল সার্চার্জ যদি দেয়, পূর্ববর্তী বছর যদি এক্সেস ট্যাক্স দিয়ে থাকে এবং সেটি যদি রিফান্ড ক্লেম করতে চাই তাহলে অ্যাডজাস্টমেন্ট অফ ট্যাক্স রিফান্ডে ক্লিক করতে পারবে। তাহলে আমরা এখন এখানে ক্লেম সোর্স ট্যাক্সে যেটি উনার জন্য প্রযোজ্য সেখানে আমরা যাব এবং ওনার ব্যাংক ইন্টারেস্টের ট্যাক্সটা ক্লেম করবো। তাহলে এটা হচ্ছে কোথায়, স্যালারি আইবাস প্লাস পাস, স্যালারি আদার্স। আইবাস প্লাস পাস হচ্ছে গভর্নমেন্ট জব হোল্ডারদের জন্য, আর প্রাইভেট জব হোল্ডারদের জন্য হচ্ছে স্যালারি আদার্স। ব্যাংক ইন্টারেস্ট, প্রফিট এগুলো হচ্ছে আপনার উনি ক্লেম করবে যেহেতু ওনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটের একটি ইন্টারেস্ট আছে এবং সেই ইন্টারেস্টের উপর ওনার ট্যাক্স কাটা হয়েছে। তাহলে ওই ট্যাক্সের পোর্শনটা এই অপশনের মাধ্যমে উনি ক্লেম করবে। এখন যদি ওনার সঞ্চয়পত্র থাকতো তাহলে এখানে ক্লিক করতাম, যদি অন্য কোনো উৎসে উনি ট্যাক্স দিয়ে এসেছে এমন যদি থাকে, ফর এক্সাম্পল উনি একটি ফ্ল্যাট সেল করেছে, ফ্ল্যাট সেল করলে তখন উনি ওনার যে ট্যাক্সটা ওই সময় প্রদান করা হয়েছিল সেটা এখানে আদার্সের মাধ্যমে ওনার কি ক্লেম করতে হবে। তাই এখানে উনি এখন যেহেতু ব্যাংক ইন্টারেস্টের উপর যে ট্যাক্সটা কাটা হয়েছে এটা ক্লেম করবে, এখানে ক্লিক করলাম। কোন ব্যাংকে এখানে সিলেক্ট করে দিবেন, কোন অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্রাঞ্চ নেম, ইন্টারেস্ট অ্যামাউন্ট সব এখানে উল্লেখ করে দিবেন। উল্লেখ করে দিলে নিচে চলে আসবে, অথবা আপনার সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম এখান থেকে ক্লিক করলে এখানে চলে আসবে। এখান থেকে চাইলে আপনার ইনকামে যে একবার এন্ট্রি দিয়ে এসেছেন সেটি এখানে জাস্ট ক্লিক করে যদি আমরা সিনক্রোনাইজ ভ্যালুজ দিই তাহলে এখানে চলে আসবে। ওকে, ব্যাংক টিডিএস ডিটেলস। তাহলে এখন আমাদের ক্লেম করা হয়ে গেলে আমরা আবার এখানে নিচে ইগো টু ই রিটার্ন এই অপশনে চলে যাব। ই রিটার্নে চলে যাচ্ছে, আবার ই রিটার্নে গেলাম। আমরা আবার ওই আগের ইন্টারফেসটিতে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে চলে আসলাম। এখানে আসার পরে আমরা নিচে সোর্স ট্যাক্স 1447 টাকা এবং হচ্ছে যদি কোনো ডিউ থাকতো এখানে চলে আসতো পে বলে এই অ্যামাউন্টটা, এখানে যে জিরো আছে এখানে ধরেন মনে করুন 500 টাকা ডিউ আছে, তাহলে এখানে 500 টাকা দেখাবে এবং তখন এই পে নাও বাটনটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন এখানে 500 টাকা দেখাবে এবং এখানে পে নাও বাটন অ্যাক্টিভ হয়ে যাবে তখন উনি পে নাও বাটনে ক্লিক করার মাধ্যমে ওনার ইমিডিয়েটলি উনি পেমেন্ট সিস্টেমে চলে যাবে, গেটওয়েতে চলে যাবে, পেমেন্ট গেটওয়েতে যাবে তখন উনি সেখান থেকে বিকাশ, নগদ অথবা ব্যাংক কার্ড, হ্যাঁ ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে ওনার ট্যাক্সের অ্যামাউন্টটা পেমেন্ট করতে পারবে। আবার পেমেন্ট করার পরে উনি হচ্ছে বাকি কাজ এখানে করতে পারবে আবার একইভাবে অনলাইন রিটার্ন আসার মাধ্যমে। তাহলে ওনার যেহেতু কোনো ট্যাক্স ডিউ নেই তাহলে ওনার কাজ এখানে সব শেষ। উনি এখন সিম্পলি প্রসিড টু অনলাইন রিটার্নে চলে যাবে। প্রসিড টু অনলাইন রিটার্নে গেলে ওনার একটা অনলাইন রিটার্ন তৈরি হয়ে গেছে। এখন ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ফর্ম অফ রিটার্ন আমরা যা যা তথ্য দিয়ে এসেছি সব এখানে রাখা আছে। এখানে চেক করে দেখতে হবে, যদি কোনো অসঙ্গতি থাকে তখন আবার ব্যাকে গিয়ে এগুলো সংশোধন করে আসতে হবে। তাহলে এখন এটা পুরোটা দেখার জন্য যেহেতু এটি অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে তৈরি এখানে কোনো সিগনেচারের প্রয়োজন নেই। ওকে, আমরা যা এক্সপেন্স দিয়েছি, যা অ্যাসেট
লায়াবিলিটি, ইনকাম যা দেখিয়েছে সব এখানে চলে এসেছে। দেখেন এই জায়গায় আসার পরে এই পাশে আছে ব্যাক। যদি কোনো কারেকশনের প্রয়োজন হয় আমরা ব্যাক দিলে আবার আগের জায়গায় চলে যাব। ওকে, এখানে এসে যে যদি আমার এই ইনকামে কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ইনকামে যাব। যদি এক্সপেন্ডিচারে কোনো ভুল হয়ে থাকে এক্সপেন্ডিচারে যাব। যেখানে ভুল থাকবে সেই ভুলটা সংশোধন করে আবার আমরা রিটার্ন ভিউতে চলে যাব। রিটার্ন ভিউতে গিয়ে যদি আমার সব কিছু ঠিক থাকে, সব তথ্য যদি আপ টু ডেট হয়ে থাকে, তখন আমি এই সাবমিট রিটার্ন বাটনে ক্লিক করলেই আমার এই ট্যাক্স রিটার্নটি সাবমিট হয়ে যাবে। কাজেই খুব সহজ এই ট্যাক্স রিটার্নটা সাবমিট করা, এবং আপনারা যদি নিজেরা এই ট্যাক্স রিটার্নটা ঘরে বসে করতে পারেন আপনাদের হ্যাসেলও অনেক কম হবে, এবং আপনারা বুঝতে পারবেন আসলে আপনাদের কি আছে এবং কি আপনাদের রিটার্নে দেখানো হচ্ছে। কাজেই আমি আশা করব আপনারা এই ট্যাক্স রিটার্নটি নিজেরাই করবেন আমার এই ভিডিও দেখে দেখে, এবং নিজেরাই ট্যাক্স রিটার্ন সামনে থেকে প্রতি বছর সাবমিট করবেন। ধন্যবাদ। আমার এই চ্যানেলে আপনার ট্যাক্স সকল ইনফরমেশন সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রিটার্ন সম্পর্কিত যে কোনো বিষয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।